আপনারা দেখছেন এখন চারদিক। আপনারা জানেন বাংলাদেশের প্রান্তিক জনপদ থেকে শুরু করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঠিক এই মুহূর্তে কি ঘটছে তা নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি মুজাহিদ শুভ। শুধু ভোট দিলেই হবে না, ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্রে অবস্থান করতে নেতাকর্মী ও সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার বিকেলে নোয়াখালীর হাতিয়ায় নির্বাচনী সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে কথা বলেন তিনি। এ সময় নোয়াখালী ৬ আসনে বিএনপি প্রার্থীর পক্ষে ধানের শীষে ভোট চান তারেক রহমান। বলেন, একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে যাতে নির্বাচন বাধাগ্রস্ত হয়। এ ব্যাপারে সকলকে সচেতন থাকতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, শুধু ভোট দিলেই চলবে না, কেন্দ্রে থাকতে হবে। সমস্যার সমাধান করতে হলে ধানের শীষকে জয়ী করতে হবে। জনসভায় কেন্দ্র ও জেলা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অন্য একটি গোষ্ঠী তারা আবার কিছু কিছু ষড়যন্ত্র করছে যেন নির্বাচন বাধাগ্রস্ত হয়। এই ব্যাপারে আপনাদের সকলকে সচেতন থাকতে হবে। 12 তারিখে ইনশাল্লাহ 12 তারিখে এখানে যারা মুসলমান ভাই আছেন, আপনারা তাহাজ্জুদ পড়ে স্ব নির্বাচনী এলাকায় স্ব ভোট কেন্দ্রে গিয়ে ভোরে ফজরের জামাত ওখানে ভোট কেন্দ্রের সামনে আদায় করবেন। এবং যারা মুসলমান অন্য ধর্মের ভাই বোনেরা আছেন তাদেরকে সাথে নিয়ে যাবেন, যাতে করে সকাল সকাল সবাই ভোট কেন্দ্রের সামনে লাইন দিয়ে দাঁড়াতে পারে, যাতে ভোট দিতে পারেন, আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন। এবং শুধু ভোট দিলেই চলবে না, ভোট দিয়ে চলে আসলে চলবে না, ভোট দিয়ে ওখানে থাকতে হবে, যাতে করে আপনার যে ভোটটা আপনি দিলেন এই ভোটের হিসাব কড়াই গন্ডায় বুঝে আনতে হবে। সরকার গঠন করলে বিএনপি ধীরে ধীরে একটার পর একটা আমরা এলাকার মানুষের সমস্যার ইনশাল্লাহ সমাধান করব। বিএনপি আমানতের খেয়ানত করে না। সরকার গঠন করলে সরকারি চাকরিতে নিয়োগে ঘুষ বন্ধ করা হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগের সময় কথা বলেন তিনি। এ সময় তিনি আরও জানান, ক্ষমতায় আসলে কৃষকদের জন্য কাজের পাশাপাশি ফসল উৎপাদনে আগাম বার্তার ব্যবস্থা করবে বিএনপি, যাতে কৃষকরা ক্ষতির সম্মুখীন না হয়। কৃষক যাতে ফসলের সঠিক ন্যায্য মূল্য পায় সে বিষয়ে বিএনপি উদ্যোগ নেবে বলে জানান মির্জা ফখরুল। আমাদের কিছু খারাপ লোক আছে যারা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চায় বলে আরও জানান বিএনপির এই সিনিয়র নেতা। তারা যখন আমাদের কাছে আমরা আমানত খেয়ানত করি না, আমাদের ভোট নেই, যদি আমরা কাজ করার চেষ্টা করি। আমরা এই ভোট নিয়ে আমরা ঘুষ চাই না। আমরা স্কুলের মাস্টার, টিচার, দপ্তরের চাকরির জন্য আমরা ঘুষ নিব না, নিতে না, নিতে দেব। শেখ হাসিনা 1 বছরে যে পরিমাণ টাকা পাচার করেছেন তা দিয়ে বেকার ভাতা দেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। সোমবার বিকেলে কক্সবাজারের চকরিয়ায় কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন মাঠে জনসভায় মন্তব্য করেন তিনি। এ সময় তিনি আরও বলেন, বিএনপির হাতেই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র সুরক্ষিত থাকবে এবং আগামী 12 ফেব্রুয়ারি নাগরিকরা ভোট দিয়ে দেশের মানুষের ভাগ্য বদল করে দেবে। এর আগে সকালে আরেকটি জনসভায় ধর্মের ওসিলায় একটি দল ভোট চায় বলেও অভিযোগ করেন তিনি বলেন, সত্যিকারের স্বৈরাচার মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে গণতন্ত্রকে শক্তিশালী করতে হবে। শেখ হাসিনা 1 বছরে যে পরিমাণ অর্থ পাচার করেছে সেই পরিমাণ অর্থ 1 বছরে আমাদের লাগে না। আমরা কেবল বেকার প্রজনন করব না ভবিষ্যতে। জোর করে হুমকি ধামকি দিয়ে, পুলিশ প্রশাসন দিয়ে ভালো রাষ্ট্র গঠন করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। বিকেলে নরসিংদী 2 নির্বাচনী এলাকার ঘোড়াশাল দেবালয় গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে ভোটারদের সাথে মতবিনিময়কালে তিনি কথা বলেন। জোর করে হুমকি ধমকি দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে কোনো ভালো রাষ্ট্র গঠন করা যায় না। আগামীতে চাই দেশের মানুষ যদি ভোট দেয় আমাদের, আমরা
ধানের শীষের ভোট নিয়ে আমরা আগামীতে সেই ধরনের আমরা পরিবেশ এই বাংলাদেশে সৃষ্টি করব, যাতে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম গর্ব করে বলতে পারে যে আমরা এই বাংলাদেশের নাগরিক। পরিবর্তনের বিপক্ষে যারা অবস্থান নিয়েছে, জুলাইয়ের যুব সমাজের মতো 12 ফেব্রুয়ারি তাদেরকে লাল কার্ড দেখাবে জনতা। দক্ষিণ পশ্চিমাঞ্চলের 4 জেলায় নির্বাচনী সফরে মন্তব্য করেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। 11 দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার 5ম দিনে ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর ও যশোরে ধারাবাহিক জনসভায় অংশ নেন ডাক্তার শফিকুর রহমান। ঝিনাইদহে দিনের শেষ জনসভায় পৌঁছালে নির্বাচনী ঐক্যের প্রার্থী ও নেতাকর্মীরা তাকে বরণ করে নেন। বক্তব্যে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন। এর আগে চুয়াডাঙ্গা ও মেহেরপুরের জনসভায় জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে নারীর নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করবে তার দল। সোমবার সকালে কুয়াশার কারণে দেরিতে পৌঁছালেও পরে নির্ধারিত সময়ে কুষ্টিয়ায় মঞ্চে ওঠেন ডাক্তার শফিকুর রহমান। সেখানে ক্ষমতায় গেলে দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে এমন প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি এই অঞ্চলে বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালুর আশ্বাস দেন জামায়াত আমির। ফেসিবাদী চেহারা নিয়ে কেউ আমাদের সামনে আসে, 24-এর ফেসিবাদকে এদেশের সম্মিলিত জনগণ, বিশেষ করে যুব সমাজ যেভাবে লাল কার্ড দেখিয়েছে, 12 তারিখ সেই লাল কার্ড দেখিয়ে দেওয়া হবে। আজকের যুব সমাজ আর বস্তা পচা রাজনীতি দেখতে চায় না। 54 বছর যেই রাজনীতি বাংলাদেশকে অন্ধকার গলিতে ঢুকিয়ে দিয়েছে, কোন রাষ্ট্রের তাবেদারে পরিণত করেছে, আমাদের যুব সমাজ চিৎকার দিয়ে বলেছে, আমরা ওই বাংলাদেশ আর দেখতে চাই না। যারা সারা বছর এলাকায় থাকেনি তারা এখন টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে বলে অভিযোগ করেন জামায়াত মনোনীত প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। খুলনা 5 আসনের বাসুরাবাদ, পটিয়াবান্দা ও ধূপখোলা সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। বিএনপির এক প্রার্থীকে ইঙ্গিত করে অবৈধ অর্থ বিতরণের অভিযোগ তুলে ভোটারদের সেই টাকা ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মিয়া গোলাম পরোয়ার। খুলনায় জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকেই ভোটারদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন জামায়াত, বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সারা বছর তোমরা দুঃখ কষ্ট অভাবে খোঁজ নিলে না, ভোটের আগে এসে 500 টাকা 1000 টাকা দিয়ে আমার রায়টা, আমার বিবেকটা কিনে নেওয়া, এটা কি কোনো বিবেকবান জ্ঞানী সৎ মানুষের পক্ষে সম্ভব? সম্ভব না। তারপরে তারা ভয় দেয়, ভোট না দিলে কিন্তু ঠ্যাং ভেঙে দেবানি। মানুষ যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে ভোট দিতে পারে সেজন্য প্রশাসনকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। কক্সবাজারের মহেশখালীতে গণসংযোগ ও পথসভায় তিনি বলেন, দীর্ঘ 15 বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে মানুষ যাতে ভয়ভীতির ঊর্ধ্বে থেকে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জামায়াতের জনসভায় দাঁড়িপাল্লার ভোট দেওয়ার আহ্বান মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল। ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা এবং আসন্ন জাতীয় নির্বাচনে সৎ ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করার আহ্বান জানান তিনি। কোন ভোটারদের দিকে পাকা চোখ দেখাবেন না, রক্ত চক্ষু দেখাবেন না, হুমকি দেবেন না। আমরা হুমকিকে থোড়াই পরোয়া করি। বিদেশি শক্তির প্রভাব খাটিয়ে 2008-এর মতো নির্বাচন আয়োজনের চেষ্টা করলে তরুণ সমাজ রুখে দেবে বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। লক্ষ্মীপুরে জনসভায় এ মন্তব্য করেন তিনি। এ সময় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড প্রতারণার প্যাকেজ বলে মন্তব্য করেন তিনি। তাহাজ্জুদের পরে কেরাসিন মারার পরিকল্পনা করতেছে, ভোট কেন্দ্র দখলের পায়চারা করতেছে। ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশের নেতাকর্মীরা সকল ষড়যন্ত্র রুখে দেবে। আমরা তরুণ প্রজন্ম পড়াশোনা করে সেই ইতিহাস ভেবে বের করেছি। যারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা এবার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এটা হচ্ছে একটা প্রতারণার প্যাকেজ। নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড আছে বলে প্রার্থীরা নির্বিঘ্নে প্রচারণা করতে পারছেন বলে দাবি করেছেন ইসি সচিব আখতার আহমেদ। সোমবার সকালে ব্রিফিংয়ে তিনি বলেন, বিদেশে আচরণবিধি লঙ্ঘন করলে দায় ব্যক্তির
ইসির কিছু করার নেই। নির্বাচন ও গণভোট নিয়ে ব্রিফিংয়ে সচিব বলেন, আচরণবিধি ভঙ্গ হলে ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা রিটার্নিং কর্মকর্তার কাছে সরাসরি অভিযোগ করতে হবে। ইসিতে করা হলে সময় বেশি লাগবে। দেশের ভেতর পোস্টাল ব্যালট বিতরণ শুরু হয়েছে বলেও জানান তিনি। এবার দেশের ভিতরে প্রায় 7 লাখ ভোটার পোস্টাল ব্যালটে ভোট দেবেন। এদিকে নির্বাচন কমিশন জানিয়েছেন, নির্বাচনে 55,000 দেশি পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করবে। গণভোট ও সংসদ নির্বাচনের ফলাফল একসাথে দেয়া হবে বলেও জানান তিনি। ভাই 4 লাখ তো হচ্ছে আপনার 100টা কেন্দ্রে, আর এখানে একটা কেন্দ্রে করা যেতে পারে। এবং সেটা ইন কান্ট্রি পোস্টাল ভোটের ব্যালট পেপার আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে, যে বিভিন্ন জায়গায়, যে দেশের ভিতরে যারা 3টা ক্যাটাগরির ভোটাররা যেটা পাবেন ব্যালট, সেটা হচ্ছে যে একটা সরকারি চাকরিজীবী, একটা যারা আপনার ভোট ব্যবস্থার সাথে জড়িত আছেন তারা, আর যারা আইনি হেফাজতে আছেন, এদের ব্যালট আজকে থেকে ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে। গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন এর ভোট গণনা কনকারেন্টলি হবে, পাশাপাশি হবে, যাতে একটা ভোট হয়ে গেল আমি জিতে গেলাম বা হেরে গেলাম এই নিয়ে আর বা ইত্যাদি এই জিনিসগুলো যেন না হয়। বিদেশে যদি আচরণবিধি লঙ্ঘন করেন তাহলে সেটা ব্যক্তি পর্যায়ের। ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও অন্য কোনো বিষয়ে তথ্য গোপন করে এবারে নির্বাচনে পার পেয়ে গেলেও ভোটের পরে প্রমাণিত হলে ব্যবস্থা নেবে কমিশন, এমনটাই জানিয়েছেন ইসি আব্দুর রহমান মাসুদ। সোমবার দুপুরে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি বলেন, ভোটের স্বচ্ছতার প্রশ্নে আপোষ করবে না ইসি। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ সুষ্ঠু উল্লেখ করে কমিশনার বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে কাজ করছে ইসি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশীয় পর্যায়ে পোস্টাল ব্যালটের পরিবর্তন কোনো দলের চাপে আনা হয়নি। কেউ যদি ঋণ খেলাপি বা অন্য কোনো অযোগ্যতা থাকা সত্ত্বেও নির্বাচনে পাশ করে যায়, তাহলে নির্বাচনের পরে নির্বাচন কমিশন স্বউদ্যোগে অথবা কোনো সংবাদের ভিত্তিতে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। ডুয়েল সিটিজেনের ব্যাপারে বা যে কোনো অযোগ্যতার ব্যাপারে যদি উনি ভুল তথ্য দেন এবং পরবর্তীকালে যদি এই ভুল তথ্যটা ধরা পড়ে, তাহলে ওনাকে বা ওনার বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা গ্রহণ করতে পারবে এবং তার মেম্বারশিপ বা তার পার্লামেন্টের মেম্বারশিপ বাতিল করতে পারবে। জাতীয় নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং সেবায় নজরদারি আনা হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। দুপুরে চাঁদপুর জেলার আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে সভা শেষে একথা বলেন তিনি। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ সন্তোষজনক রয়েছে বলেও দাবি করেন ইসি সানাউল্লাহ। জাতীয় নির্বাচন ও গণভোট নিয়ে ইসির নির্দেশনা সম্পর্কেও অবহিত করেন তিনি। গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করা গেলে অতীতে অনেক দুর্ভাগ্যজনক ঘটনার পুনরাবৃত্তি হতো না বলে উল্লেখ করেন তিনি। আমাদের পক্ষ থেকে কিছু নির্দেশনা দেওয়ার ছিল, সাধারণ ভোট নিয়ে, গণভোট নিয়ে, মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস মিসইউজ যাতে না হয় সে ব্যাপারে এগুলো আমরা বলেছি। পোস্টাল ব্যালটের রক্ষণাবেক্ষণ এবং পোস্টাল ব্যালটের ইন্টিগ্রিটি নিয়ে কথা বলেছি। আপনারা ইনশাল্লাহ আশাবাদী থাকতে পারেন যে চাঁদপুরে অত্যন্ত সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন হবে। একটি দল এনআইডি ও মোবাইল ব্যাংকিং নম্বর সংগ্রহ করে ভোটারদের আর্থিক প্রলোভনের টোপ দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। গুলশানে সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, কোনো দল নারীদের প্রার্থী না করলেও বিএনপি 10 জন নারীকে নির্বাচনে প্রার্থী করেছে। এছাড়া ধর্মের ব্যাখ্যা দিয়ে নির্বাচনী প্রচার চালানো আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলেও উল্লেখ করেন তিনি। একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রার্থীরা ধর্মীয় অনুভূতির অপব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এ ধরনের কিছু পোস্ট এবং ভিডিও আমাদের সবার নজরে এসেছে, যেখানে বলা হচ্ছে তাদের প্রতীককে জয়লাভ করানো মানে নিজের ঈমানকে জয়লাভ করানো এবং জান ও মাল দিয়ে সেই প্রতীককে জয়লাভ করানো ঈমানের দায়িত্ব। ধর্মের অপব্যাখ্যা দিয়ে ভোট চাওয়ার এই অপপ্রয়াস অনাকাঙ্ক্ষিত। এটি দৃশ্যমান যে ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে দেশের ভোটারদের প্রভাবিত করার যে চেষ্টা, সেটি নির্বাচনের স্বচ্ছতা, নিরপেক্ষতা, অবাধ ও সুষ্ঠু পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে মতবিনিময় করেছেন সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সকালে সেনা সদরে সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রধান উপদেষ্টা দেশের বিভিন্ন প্রয়োজনে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল ও দায়িত্বশীল ভূমিকার কথা উল্লেখ করেন। দীর্ঘ সময় ধরে ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দেশের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সশস্ত্র বাহিনীকে জানান তিনি। সভায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ ও সমসাময়িক বিষয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় আসন্ন নির্বাচনকে সকলের জন্য অংশগ্রহণমূলক, শঙ্কামুক্ত ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব বজায় রাখার দিক নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে হলুদ খামে ব্যালট পেপার পাঠাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। নির্বাচন কমিশনের তথ্য মতে সোমবার দুপুর 1:30টা পর্যন্ত পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন 4,05,164 জন প্রবাসী। এর মধ্যে বিভিন্ন দেশের পোস্ট অফিসে ব্যালট পেপার জমা পড়েছে 3,44,993টি। প্রবাসী ভোটার নিবন্ধন বিষয়ক ওসিভি এসডিআই প্রকল্পের টিম লিডার সালিম আহমদ খান জানান, আগামী 12 ফেব্রুয়ারি বিকেল 4:30 মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ব্যালট পৌঁছাতে হবে। এই সময়ের পর কোনো ব্যালট পৌঁছালে তা গণনা করা হবে না। এদিকে অ্যাপের মাধ্যমে বারকোড স্ক্যান, ফেস ভেরিফাই সম্পন্ন করার মতো কাজগুলোকে অনেক প্রবাসী অন্যের সহযোগিতা নিচ্ছেন, যদিও অনেকেই এখন পর্যন্ত ব্যালট না পাওয়ার অভিযোগ করছেন। সবাই নামগুলো দেখেন, নামগুলো ওই হলুদ। যখন থেকে ব্যালট আসা শুরু হয়েছে বাংলাদেশ থেকে, তখন থেকে আমরা 10 জন আছি এখানে, আমরা যথেষ্ট সাড়া পাইছি। প্রতিটা মানুষ নিজে নিজে এসে যারটা ব্যালট নিয়ে যাচ্ছে, খুব উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে ভোট প্রদান করতেছে। আমি কুয়েত প্রবাসী, প্রবাস থেকে ভোট দিলাম। স্ক্যানিং ছাড়া ভোট দেওয়া যায় না, মোবাইলে স্ক্যানিং করতে হয়, ভেরিফিকেশন করতে হয়। ঢাকা 18 আসনে এনসিপির প্রার্থী ও দলটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার সকালে খিলক্ষেত থানার ডুমনি বাজার এলাকায় নির্বাচনী প্রচারের সময় বিএনপি নেতা দিদার মোল্লার নেতৃত্বে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করেছেন প্রার্থী আরিফুল ইসলাম আদিব। সকাল 9টায় খিলক্ষেতের ডুমনিতে নূরপাড়া আলিম মাদ্রাসায় জনসংযোগ করেন তিনি। হামলার ঘটনায় ওই মাদ্রাসার প্রিন্সিপাল বরকতুল্লাহ এবং তার বড় ভাই হেদায়েতুল্লাহ সহ অন্তত 12 জন গুরুতর আহত হন বলেও এনসিপির পক্ষ থেকে দাবি করা হয়। পাঁচ আগস্ট এক স্বৈরাচার বিদায় নিয়েছে, 12 ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে আর এক স্বৈরাচারকে বিদায় জানানো হবে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার বিকেলে চট্টগ্রামের বোয়ালখালীতে পথসভায় এ মন্তব্য করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, এত বছর সংস্কারের কথা বললেও যখন সংস্কার প্রয়োজন তখন আর কথা বলে না বিএনপি। দলটিকে ইঙ্গিত করে তিনি বলেন, গত 16 বছরে দেশের মানুষ যে ধরনের স্বৈরাচার দেখেছে, গত 16 মাসে একটি দল 90 স্বৈরাচারের ডামি দেখিয়েছে। আগামী 12 তারিখ ভোটের মাধ্যমে মানুষ তাদের প্রত্যাখ্যান করবে বলে আরও জানান তিনি। এ সময় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা ও গণ অভ্যুত্থানের ধারাবাহিকতা রক্ষায় 11 দলীয় জোটকে ভোট দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান এনসিপি নেতারা। 4 থেকে 500 শহীদের রক্তের বিনিময়ে আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়াতে সফল হয়েছিলাম। আবার আরেকটি সেই রকম দিন হিসেবে 12ই ফেব্রুয়ারি আমাদের সামনে আছে। জুলাই গণ অভ্যুত্থানে চানখারপোলে 6 জনকে হত্যা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনার সাবেক উপপুলিশ কমিশনার শাহ আলমের মৃত্যুদণ্ডের রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। এই 3 আসামি পলাতক। এছাড়া সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসান সহ 5 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। রায়ে ন্যায় বিচার হয়নি জানিয়ে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। সন্তান হারানোর পর সন্তানের যে খুনি, তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও তাকে 3 বছরের যদি
মানে কারাদণ্ড দেয়া হয় সেটা কি আসলে যৌক্তিক কোনো রায় হয়েছে বলে আপনারা মনে করেন? আমি তো মনে করি না। আমার এই ছেলের রায়টা আমি শুনে সন্তুষ্ট হই নাই। মনের মধ্যে অনেক জ্বালা, আমার অনেক যন্ত্রণা। তারা প্রকাশ্যে গুলি করেছিল, সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে। যেহেতু একটা আপিলেট ফোরাম আছে, সুপ্রিম কোর্টে এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব। আমরা এই মুহূর্তে মনে করছি আমরা আমাদের ফর্মালিটিস অনুযায়ী আমরা খালাস প্রত্যাশা করেছিলাম। যেহেতু কনভিক্টেড হয়েছে, সেক্ষেত্রে আমরা অবশ্যই আমরা আপিলে যাব এবং আমরা আমাদের সাধ্যমতো আইনি লড়াই লড়ব। স্ত্রী ও 9 মাস বয়সী সন্তান হারানোর পর বাগেরহাট সদর উপজেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে 6 মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেয়া হয়েছে। সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ তার জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। গেল শুক্রবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গার গ্রামের বাড়িতে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় তার পাশেই নিথর দেহে পড়েছিল তার 9 মাসের শিশু সন্তান নাজিমের মরদেহ। এই ঘটনায় শনিবার সন্ধ্যায় যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে শেষবারের মতো সাদ্দামকে তার স্ত্রী সন্তানের মুখ দেখানোর ব্যবস্থা করা হয়। গত বছরের 5 এপ্রিল গোপালগঞ্জ থেকে গ্রেফতারের পর থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন তিনি। বিষয়টি নিয়ে শনিবার কারা কর্তৃপক্ষ জানায়, মরদেহবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে সাদ্দামের পরিবারের নিকট 6 সদস্যকে কারা ফটকে প্রবেশ করতে দেওয়া হয়। স্ত্রী ও সন্তানকে শেষবারের মতো দেখতে মিনিট 5 সময় দেওয়া হয় সাদ্দামকে। ডাকসুর নেতাদের বিরুদ্ধে বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ ছাত্রদলের। সংগঠনটির নেতারা বলছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আইনের আশ্রয় নেবে ছাত্রদল। সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার অগ্রগতি সম্পর্কে জানতে আসে ছাত্রদল নেতাকর্মীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের উদ্দেশ্য করে জামায়াত নেতাকর্মীদের মানহানিকর বক্তব্য এবং ডাকসু প্রতিনিধি সর্বমিত্র চাকমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে শিশুদেরকে কান ধরে উঠবস করানোর বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অভিযোগ দেয় ছাত্রদল। এটা জানা উচিত ছিল এক কথা, কিন্তু যদিও কেন জানা মানে একদম স্পষ্ট করি আপনাদের কাছে, আমরা এই কথার কারণ হলো স্যার আমরা আশঙ্কা করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সর্বোচ্চ সম্মান দেখিয়ে কিন্তু গত একদিনেরও বেশি সময় যাবত বারবার এখানে আসছি, প্রক্টর মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করছি। তো আমরা প্রক্রিয়াকে সম্মান জানিয়েই আমাদের সকল কার্যকলাপ নির্ধারণ করব এবং আমরা প্রক্টর মহোদয়কে জানিয়ে এসেছি যে তারা যদি এইসব বিষয়ে ট্রান্সপারেন্সি নিশ্চিত না করেন এবং এই যে গুজব এবং অপপ্রচারের যে মহল চলছে সেটাকে ওনারা থামাতে সচেষ্ট না হন, তাহলে আমরা আইনের আশ্রয় নিতে অনেকটা বাধ্যই হব, কারণ তা না হলে আমাদের বিরুদ্ধে অপপ্রচার গুজব থামানো সম্ভব হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ডাকসুর ভিপি সাদিক কায়েম বলেছেন, আগামী 2 বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো আবাসন সংকট থাকবে না। আর ইশতেহারকে ছাপিয়ে আরও অনেক কাজ করার দাবি করেছেন ডাকসুর GSSM ফরহাদ। ডাকসুর 4 মাসের কার্যবিবরণী ও জবাবদিহিতা শীর্ষক সংবাদ সম্মেলনে কথা বলেন তারা। 24 পরবর্তী সময়ে কেউ কোনো গ্রুপ, কোনো পলিটিক্যাল পার্টি, কোনো লিডার যার মতো করে দোকান নিয়ন্ত্রণ করা, এরিয়াটা করার চেষ্টা করেছে। ডাকসুর পর থেকে আমরা একটা জিরোতে নিয়ে আসার চেষ্টা করেছি। যেখানে কোনো সন্দেহ পেয়েছে সেখানে আমাদের কোনো না কোনো স্টেকহোল্ডার সেখানে এঙ্গেজ হয়েছে এবং প্রশাসনকে এঙ্গেজ করার চেষ্টা করেছে। আগামী 2 বছরের মধ্যে বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট থাকবে না ইনশাআল্লাহ। বিশ্ববিদ্যালয়ে 2850 কোটি টাকার একটি প্রকল্প এসেছে। আগামী আশা করছি 30শে জানুয়ারি সেটা উদ্বোধন হবে এবং কাজ খুব দ্রুত শুরু হয়ে যাবে। এই প্রকল্পের আওতায় ছাত্রদের জন্য 5টা হল, ছাত্রীদের জন্য 4টা হল, মোট 9টা হল, আর চাইনার মাধ্যমে 1500 সিটের একটি ছাত্রীদের জন্য হল, তাহলে মোট 5টা 10টা হল। এই হল নির্মাণের কাজ যদি শেষ হয়, আশা করছি ক্যাম্পাসে আর কোনো ধরনের শিক্ষার্থীদের আবাসন সংকট থাকবে না। অবৈধ অস্ত্র উদ্ধার না করে নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছে জুলাই ঐক্য। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির নেতারা। জাতীয় পার্টিকে নিষিদ্ধ অস্ত্র উদ্ধার, ঋণ খেলাপিদের মনোনয়ন বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুরে মার্চ টু নির্বাচন কমিশন কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। রাষ্ট্রের আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনের বৈধতা ঘোষণা দেওয়া হয়েছে। এবারে নির্বাচনে ঋণ খেলাপি হয়েও অংশ নেওয়ার সুযোগ পাচ্ছেন কমপক্ষে 45 জন প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে
কোনো দৃশ্যমান পদক্ষেপ লক্ষ্য করা যাচ্ছে না। সেনাবাহিনী মাঠে থাকলেও অস্ত্র উদ্ধার নিয়ে কোনো অভিযান দেখাচ্ছে না। জুলাই ঐক্যের পক্ষ থেকে আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি, আগামী 72 ঘন্টার মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করেছে তা জাতির সামনে জানাতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে 25-30 জন কিশোর তরুণকে কানে ধরিয়ে উঠবস করানোর ঘটনায় সমালোচনার মুখে পড়েছেন ডাকসুর সদস্য সর্বমিত্র চাকমা। ঘটনার পর পদত্যাগের ঘোষণা দেন তিনি। সোমবার ফেসবুকে দুঃখ প্রকাশ করে নিঃশর্ত ক্ষমা চান সর্বমিত্র চাকমা। এই ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে শোকজ নোটিশ দিয়েছে। প্রতিক্রিয়ায় আরেক পোস্টে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। বলেন, শারীরিক শিক্ষা ভবনে মদ্যপানরত অবস্থায় কর্মচারীদের হাতে নাতে ধরার পরও তাদের বহাল তবিয়তে রেখেছে প্রশাসন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির সামনে শিক্ষার্থীদের সাইকেল, মোবাইল, মানিব্যাগ হারানোর ব্যাপারেও ব্যবস্থা নেওয়া হয়নি। নোয়াখালীতে তৃতীয় শ্রেণীর এক স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। স্বজনরা জানান, রোববার বিকেলে স্কুল ছুটির পর মেয়েটি বাড়িতে না ফেরায় দুশ্চিন্তায় পড়ে পরিবার। এক পর্যায়ে বিধ্বস্ত অবস্থায় প্রতিবেশীর বাড়ি থেকে বের হয় সে। পরে জিজ্ঞাসাবাদে জোরপূর্বক ধর্ষণের কথা জানায়। দ্রুত তাকে হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে বলে জানান সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সরকারিভাবে যুক্তরাষ্ট্র থেকে চট্টগ্রাম বন্দরে এসেছে 57,203 টন গম। 3টি চুক্তির অধীনে দেশটি থেকে প্রায় 7 লাখ টন গম আমদানির কথা রয়েছে। এরই মধ্যে প্রায় 7.5 লাখ টন গম সরবরাহ করেছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাগ্রোকর্প। দুপুরে চট্টগ্রামের সাইলো জেটিতে এই গমের চালান খালাস কার্যক্রম পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্য রপ্তানির 8ম গুরুত্বপূর্ণ বাজার। বর্তমানে বাংলাদেশ তার চাহিদার মাত্র 13% গম উৎপাদনে সক্ষম। যুক্তরাষ্ট্রের এই আমদানি দুদেশের বাণিজ্য সম্পর্কে এগিয়ে নেবে বলেও আশা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের মানুষের জন্য প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ গমের সরবরাহ নিশ্চিত করবে। খাদ্য সচিব ফিরোজ সরকার বলেন, যুক্তরাষ্ট্রের গমের মান অনেক ভালো ও প্রোটিন সমৃদ্ধ এবং দামও সাশ্রয়ী। প্রতি টন গমের দাম পড়েছে $308। মানিকগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এদিকে ভোলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত 21 জন। বেলা 3:30টার দিকে মানিকগঞ্জ সিংগাইর হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ঋষিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় মানিকগঞ্জগামী একটি মোটরসাইকেলকে পেছন থেকে চাপা দেয় কাভার্ড ভ্যান। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে কাভার্ড ভ্যানটি। এদিকে দুপুরে ভোলা চরফেশন সড়কের লালমোহন উপজেলার গজারিয়া বাজারে ডাক্তার আজহার উদ্দিন কলেজ এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হয় 3 জন। এই ঘটনায় আহত হয় অন্তত 21 জন। অন্যদিকে বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। এতে এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নারী ইন্টার্ন চিকিৎসকদের ওয়াশরুমে গোপন ক্যামেরা লাগানোর অভিযোগে এক ইন্টার্ন চিকিৎসককে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার বিকেলে যৌন হয়রানির অভিযোগে ইন্টার্ন চিকিৎসক রায়হান কবির ইমনকে পুলিশে সোপর্দ করা হয়। এর আগে দুপুরে হাসপাতালের পরিচালক ও রায়হান কবির ইমনকে হাসপাতালে অবরুদ্ধ করে রাখে অন্য ইন্টার্ন চিকিৎসকরা। এ সময় ইমনকে গণপিটুনি দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় ম্যাজিস্ট্রেট, পুলিশ ও সেনাবাহিনী। ইন্টার্ন চিকিৎসকরা জানান, রোববার হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ওয়াশরুমে এক নারী চিকিৎসক স্পাই কলম ক্যামেরা দেখতে পায়। তিনি ওই ক্যামেরা নিয়ে বের হলে ইন্টার্ন চিকিৎসক ইমন ক্যামেরাটি নিতে ধস্তাধস্তি করে। এক পর্যায়ে কলম ক্যামেরাটি ভেঙে ফেলে সে। রোববার রাতে ওই নারী চিকিৎসক যৌন হয়রানির অভিযোগ এনে হাসপাতালের পরিচালক বরাবর লিখিত আবেদন করেন।
প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স আরও দ্রুত পৌঁছে দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের সঙ্গে চুক্তি করেছে শাহজালাল ইসলামী ব্যাংক। রাজধানীর গুলশানে ব্যাংকটির কর্পোরেট প্রধান কার্যালয়ে এই সংক্রান্ত একটি চুক্তি সই হয়। চুক্তিতে শাহজালাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোসলেউদ্দিন আহমেদ এবং নগদের পক্ষে প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ব্যাংকটির পক্ষে নগদ সরাসরি গ্রাহকদের মোবাইল ওয়ালেটে পৌঁছে দেবে। এতে প্রবাসীরা আন্তর্জাতিক এক্সচেঞ্জ হাউস, মানি ট্রান্সফার অপারেটর বা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। যে কোনো ইনোভেটিভ আইটেম নিয়ে আমরা সেখানে আমাদের সাথে উদ্যোগ সাফল্য কামনা করছি। আমাদের ব্যাংক ইনশাআল্লাহ। বাংলাদেশে জলবায়ু পরিবর্তন চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী ও কার্যকর উদ্যোগের জন্য 5 প্রতিষ্ঠানকে ইবিএল চেঞ্জ অ্যাকশন অ্যাওয়ার্ডস 2026 সম্মাননা প্রদান করেছে স্টার্ন ব্যাংক। রাজধানীর একটি 5 তারকা হোটেলে এই সম্মাননা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। ক্লাইমেট এডুকেশন, ক্লাইমেট অ্যাডপ্টেশন সহ 5টি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। 26টি প্রতিষ্ঠানের মধ্যে বাছাই করে বিশেষজ্ঞ জুরি বোর্ডের সিদ্ধান্তের ভিত্তিতে 5টি প্রতিষ্ঠানকে বেছে নেওয়া হয় বলে জানিয়েছেন আয়োজকরা। জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, সুইডেন দূতাবাস এবং বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সহযোগিতায় স্টার্ন ব্যাংক এই পুরস্কারের আয়োজন করে। গাজা থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি করেছে ইসরায়েল, যার মধ্য দিয়ে যুদ্ধবিরতির চুক্তির পরবর্তী পর্যায়ে শুরুর পথ পরিষ্কার হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা উপত্যকা থেকে শেষ ইসরায়েলি জিম্মি পুলিশ অফিসার রান গাভিলের মরদেহ উদ্ধার করেছে তারা। ইসরায়েলের ন্যাশনাল সেন্টার অফ ফরেন্সিক বিভাগ মরদেহ শনাক্তের পর তার পরিবারকে জানায়। এর মধ্য দিয়ে হামাসের হাতে বন্দী জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মির মরদেহ ফিরিয়ে আনা হয়েছে। এর আগে ইসরায়েল জানিয়েছিল শেষ জিম্মির সন্ধানের পরই রাফা ক্রসিং খুলে দেবে, তবে তা সীমিত পরিসরে খোলা হবে বলেও শর্ত দেয় তেল আবিব। মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশের সালামানকায় একটি ফুটবল মাঠে বন্দুকধারীর হামলায় অন্তত 11 জন নিহত হয়েছে, আহত আরও 12 জন। রোববার স্টেডিয়ামে ফুটবল ম্যাচের শেষ পর্যায়ে গ্যালারিতে ঢুকে দর্শকদের দিকে এলোপাতাড়ি গুলি ছুড়ে বন্দুকধারী। ঘটনাস্থলে প্রাণ হারান 10 জন। হামলার কারণ সম্পর্কে এখনো স্পষ্ট কিছু জানা যায়নি। সশস্ত্র হামলার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে। গোটা স্টেডিয়াম এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনাকে দুঃখজনক এবং কাপুরুষোচিত হামলা বলে নিন্দা জানিয়েছেন শহরের মেয়র। এরই মধ্যে হামলার কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। শীতকালীন তুষার ঝড়ের আঘাতে লণ্ডভণ্ড মার্কিন মুল্লুক। তুষারপাত আর হিমাঙ্কের নিচে থাকা তাপমাত্রা এখন পর্যন্ত অন্তত 17 জন প্রাণ হারিয়েছেন। স্থানীয় সময় রোববার সকাল থেকে শুরু হওয়া ভয়াবহ ঝড়ে পশ্চিম ভার্জিনিয়ার ডেভিসে সর্বোচ্চ 16.6 ইঞ্চি তুষারপাত রেকর্ড করা হয়েছে। নিউ ইয়র্ক, টেক্সাস সহ 22টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বিদ্যুৎহীন 10 লাখেরও বেশি মানুষ। ভারী বরফ, শিলাবৃষ্টি, হিমাঙ্কের নিচে থাকা তীব্র ঠান্ডার কবলে বিপর্যস্ত অন্তত 20 কোটি বাসিন্দা। আকাশ, সড়ক ও রেলপথের যোগাযোগ বন্ধে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ইতোমধ্যে বাতিল ও বিলম্বিত হয়েছে 32,000-এর বেশি ফ্লাইট। অন্তত 28টি বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। ভারী বৃষ্টি, তীব্র শীত আর তুষারপাতে অচল হয়ে পড়েছে ভারতের জনপ্রিয় পর্যটন কেন্দ্র মানালি। উত্তরের হিমাচল প্রদেশের অন্তর্ভুক্ত শহরটিতে আটকা পড়া অতিথিদের জায়গা দিতে গিয়ে শতভাগ পূর্ণ সবগুলো হোটেল। দেখা দিয়েছে খাদ্য সংকট। সড়কে তুষারের পুরু স্তর জমে যাওয়ায় 24 ঘন্টার বেশি সময় ধরে যানজটে আটকে বিপুল সংখ্যক মানুষ। সিমলা থেকে মানালি পর্যন্ত বন্ধ প্রায় 700 সড়ক। হিমাঙ্কের নিচে তাপমাত্রায় সীমা ছাড়িয়েছে মানুষের ভোগান্তি। সবচেয়ে করুণ পরিস্থিতি আদিবাসী অধ্যুষিত
লাহোল ও স্পিতি জেলায়। টানা তুষারপাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বেশ কিছু শহর ও জেলা। পুরো রাজ্যে শনিবার থেকে জারি হয়েছে উচ্চ সতর্কতা। বুধবার পর্যন্ত তুষারপাতের তীব্রতা আরও বাড়তে পারে বলে আভাস আবহাওয়া বিভাগের। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে ২৭ ক্রু সহ ৩.৫ শতাধিক যাত্রী নিয়ে একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ মরদেহ এবং ৩১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ ২৪ জন। কোস্টগার্ড জানিয়েছে স্থানীয় সময় সোমবার ভোরের দিকে ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে যাত্রা করে জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। এর ৪ ঘন্টা পর ফেরিটি চতুর্দিকে জরুরি বার্তা পাঠায়, তবে এ সময় আবহাওয়া ভালো ছিল। বাসিলান প্রদেশের বালুক নামে একটি ছোট্ট দ্বীপ থেকে প্রায় ২ কিলোমিটার দূরে এই ঘটনা ঘটে। জীবিতদের উদ্ধার করে এই দ্বীপে রাখা হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে চলছে তদন্ত। ভারতের কলকাতায় পতাকা টানানোকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূলের সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ, হাতাহাতি এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রোববার বেহালার শখের বাজার মোড়ে বিজেপির একটি সভা থেকে এই সংঘর্ষের সূত্রপাত। সভায় বক্তব্য রাখার কথা ছিল বিজেপির কেন্দ্রীয় নেতা বিপ্লব দেবের। ওই সভার জন্য পতাকা লাগাচ্ছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। গেরুয়া শিবিরের অভিযোগ, এ সময় জোর খাঁটিতে পতাকা টানানোতে বাধা দেয় তৃণমূল। দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ও পাল্টা ধাওয়া। এর এক পর্যায়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলরের অফিসে ভাঙচুর চালান বিজেপি কর্মী সমর্থকরা। বিপরীতে বিজেপির সভামঞ্চে আগুন লাগানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দুপক্ষের এই সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বেহালায়। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বিজেপি সভামঞ্চ ভাঙচুর। ভারতের রাজস্থানের নাওগড় জেলা থেকে প্রায় ১০,০০০ কেজি বিস্ফোরক পদার্থ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া বিস্ফোরক আনা নেয়ার সঙ্গে জড়িত সন্দেহে আটক করা হয়েছে একজনকে। আটক ব্যক্তির নাম সুলেমান খান। তার বিরুদ্ধে একাধিক থানায় ৩টি মামলা আছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে হারশোর গ্রামে অভিযান চালায় নাগর পুলিশের একটি দল। এ সময় মাটি চাপা দেওয়া অবস্থায় অ্যামোনিয়াম নাইট্রেট ভর্তি ১৮৭ বস্তা উদ্ধার করে তারা। ওজন করে দেখা যায় সেখানে প্রায় ৯,৫৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট আছে। বিস্ফোরক পদার্থ ছাড়াও ৯টি ডেটোনেটর এবং 2টি ভিন্ন রঙের কয়েক বান্ডেল ফিউজ তার জব্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ। তাদের দাবি, ২০২৫-এর নভেম্বরে দিল্লি লালকেল্লায় বিস্ফোরণ ছাড়াও বেশ কয়েকটি ঘটনায় এই অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছে। অপরাধ দমনে প্রথমবারের মতো ইংল্যান্ড ও ওয়েলসে চালু হচ্ছে ফেসিয়াল রিকগনিশন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি, যা গত 2 শতাব্দীর মধ্যে পুলিশি ব্যবস্থায় সবচেয়ে বড় সংস্কার। যুক্তরাজ্যের সংসদে ঘোষণা দেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ। এ সময় তিনি জানান, এই সংস্কারের ফলে সবচেয়ে জটিল আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় একটি নতুন রূপরেখা তৈরি হবে। এতে ইংল্যান্ড ও ওয়েলসে স্থানীয় বাহিনীর সংখ্যা প্রায় 3/2 কমানো যাবে। শুধু তাই নয়, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সঠিক পুলিশিং ব্যবস্থাও নিশ্চিত হবে। এছাড়াও ডাক্তারদের মতো পুলিশ অফিসারদের জন্য অনুশীলনের লাইসেন্স তৈরির কথা জানান তিনি। লন্ডন বাংলা প্রেস ক্লাবের নির্বাচনে ব্যারিস্টার তারেক চৌধুরী সভাপতি এবং আকরামুল হোসাইন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন। এছাড়া কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ আব্দুল হান্নান। আগামী 2 বছর তারা দায়িত্ব পালন করবেন। রোববার ইস্ট লন্ডনের একটি হলে আয়োজিত ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা ও এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্রিটেনের বিভিন্ন শহর থেকে লন্ডনে আসেন ভোটাররা। দেশের বাইরে সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন লন্ডন বাংলা প্রেস ক্লাব 1993 সালে প্রতিষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের মোট 335 জন সদস্যের মধ্যে অংশ নেন 325 জন। এবার খেলার খবর। টি-20 বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে আগামী শুক্র অথবা সোমবার। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক শেষে কথা জানিয়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি।
নিরাপত্তার ঝুঁকির কথা জানিয়ে ভারত সফরে আপত্তি জানানোর পর ভেন্যু পরিবর্তনে রাজি না হয়ে উল্টো বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করে আইসিসি। এই ঘটনায় কড়া সমালোচনা করে পিসিবি প্রধান মহসিন নকভি বলেন, বিশ্বকাপে তারা খেলবেন কিনা সেই সিদ্ধান্ত নেবে সরকার। এরই পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন নকভি। বৈঠক শেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি জানান, আলোচনা ফলপ্রসূ হয়েছে। সবগুলো অপশন মাথায় রেখেই সমাধান করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্র অথবা সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তবে পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে বয়কট নয়, বাংলাদেশকে সমর্থন দিয়ে 3টি বিকল্প নিয়ে ভাবছে পিসিবি। এর মধ্যে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে নামা, ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন করা এবং বাংলাদেশকে জয়ী ম্যাচগুলো উৎসর্গ করার প্রস্তাব আছে। বিপিএল এর ট্রফি নিয়ে রাজশাহী শহরে রোড শো করেছে ওয়ারিয়র্স। রোড শো শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, রাজশাহীর এবারের বিপিএল শিরোপা আঞ্চলিক ক্রিকেটারদের ক্রিকেটে আরও আগ্রহ যোগাবে। অন্যদিকে মুশফিকুর রহিম জানান, বিপিএল এর ম্যাচ শুধু রাজশাহীতেই নয়, বগুড়াতেও আয়োজন করা প্রয়োজন। এখানে অনেক ইয়াং ক্রিকেটার আছে যারা স্বপ্ন দেখেন যে বাংলাদেশ টিমে খেলবেন, বিপিএল খেলবেন। সো আমি মনে করি যে এই জয়টা তাদেরকে অনেক হেল্প করবে। রাজশাহীর মাঠ বা যে ফ্যাসিলিটিসগুলো আছেন, ক্রিকেট বোর্ড বা রাজশাহীতে যারা দায়িত্বে আছেন, তারা এই জিনিসগুলো যদি ঠিকভাবে উন্নত করেন, তাহলে আমার মনে হয় যে বিপিএল বলেন বা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টগুলো রাজশাহীতে আস্তে আস্তে আসবে। রাজশাহী বগুড়া দুই মাঠেই বিপিএল হওয়া উচিত এবং বিপিএল হওয়ার জন্য যা যা কিছু কাজ করা দরকার, ইনশাল্লাহ আমি আশা করছি এখন 1 বছর আছে, বিসিবি সেই দিকটা দেখবে এবং নেক্সট টাইম রাজশাহী এবং বগুড়াতে যদি খেলা হয়ে থাকে তাহলে আরও দর্শক বেশি হবে। শেষ করছি এখন চারদিক। দীর্ঘ সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। শুভরাত্রি।